চলো কোথাও ঘুরে আসি, তোমার নানার বাড়িতে যাব। কানন বইয়ের পাতা বন্ধ করে বলে। তোমরা ঘুরে এসো, আমার যেতে ইচ্ছে করছে না। তোর কি ইচ্ছে করে? 8-10 দিন হবে বাড়ি থেকে বের হোস না, শুধু এ ঘরে ও ঘর। এসব কি কাকন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? উদ্বিগ্ন ভরা কণ্ঠ কণিকা বেগমের। কানন কফির মগে ঠোঁট ভিজিয়ে বলে। কে কি বলবে? কেউ কিছুই বলেনি, পড়াশোনা করছিলাম। কণিকা বেগম বিশ্বাস করেন না। নিশ্চয়ই কেউ চাকরির সম্পর্কিত কটুবাক্য শুনিয়েছে। ঘরে বাইরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যেন সুযোগ পেলেই অল্প করে হলেও খুঁচিয়ে বিদ্ধ করে হাঁকারে ভরপুর হৃদযন্ত্র বরাবর তিনি শান্ত গলায় বলে। শশীর বাবা কিছু বলেছেন? সত্যি করে বলবি, লুকাবি না কিছুই। কানন মুচকি হেসে মগের সম্পূর্ণ কফি শরবতে নাই গিলে নিয়ে বলে। শশীর বাবা কিছু বলেননি, আমি বলার সুযোগ দেই বলে সবাই বলে। আম্মু বলুক, যার যা মন চায়, বলে যদি তৃপ্তি পায় পাক। কণিকা বেগম চোখে মুখে উদাসী ভাব বিরাজমান। তিনি কিছু না বলে কফির মগটা তুলে নিয়ে হাঁটা দেয়। মগটা ভারী অনুভূত হয়। তিনি খেয়াল করেন কফি ভর্তি মগে ধোয়া উঠছে। ছেলের টেবিলে নজর পড়তে দেখেন সেম খালি মগ। এই কফি তো তিনি দুপুরে দিয়েছিলেন। এখন 4টা বাজে। রাতের বেলায় মোর্তাজালি পদচারণায় আলোকিত হয় কাননের ঘর। অন্ধকারে নিমজ্জিত ছিল ঘরটি। তিনি ভিতরে প্রবেশ করে লাইট জ্বালিয়ে দেন। কানন ধরফড়িয়ে ওঠে। পড়তে পড়তে চোখ লেগে গিয়েছিল তার। কখন যে বইকে বালিশে রূপান্তর করে নিয়েছে সে জানে না। চোখ ডলে উঠে দাঁড়াতেই বাবাকে দেখতে পাই। প্রতিবারে নেই, এবার নজর যায় হাতের দিকে। তবে নিত্যবারের মতো হাতে বই নেই। কানন মুচকি হেসে বলে। কিছু বলবে আব্বু? আসলে পড়ছিলাম, কখন যে চোখ লেগেছে। মোর্তাজালি স্বভাব সুলভ হেসে বিছানায় পা তুলে বসে। পুরো ঘরে চোখ বুলিয়ে বলে। কিছু বলবো না, এমনিই এলাম। সারাদিন রাত বাড়িতে পড়ে থাকো, তবুও দেখা পাওয়া যায় না, তাই আমিই দেখা করতে এলাম। কানন আসছি বলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আসে। চোখ মুখ জ্বলছে, মাথাটা ভো ভো করছে। বাবার সামনে ভদ্র ছেলে নাই দাঁড়িয়ে থাকে। মোর্তাজালি তার পাশে বসতে বলেন। কানন বসলে তিনি ছেলের কাঁধে হাত রেখে বলে। পরিশ্রম করতে হবে, তার মানে এই না খাওয়া দাওয়া নেওয়া ভুলে গাধার মতো শুধু পরিশ্রমই করবে। 8-10 দিন হলো ঘর থেকে বেরোচ্ছ না, এগুলো কি স্বাভাবিক? কানন আদিতেই মাথা নিচু করে নিয়েছে। মোর্তাজালি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে। লোকের কথায় কান দিও না, ওদের কাজই অন্যের সমালোচনা করা। তুমি বেকার, তা নিয়ে সমালোচনা করছে। তুমি চাকরি করবে, তবুও সমালোচনা করবে। কোনো না কোনো ত্রুটি বের করে। তুমি যতই ভালো কাজ করো না কেন, ওরা তবুও সমালোচনা করে তোমাকে পিছু টানার চেষ্টা করবে। তবে তবে কেন ওদের কথায় প্রভাবিত হবে? তেমন কিছু না আব্বু, বাইরে যেতে ভালো লাগে না। অযথা বাইরে গিয়ে কি করব? কেন? বন্ধু বান্ধবদের সাথে ঘুরবে ফিরবে, আড্ডা দেবে, মনটা ফ্রেশ হবে। আমার কোনো বন্ধু নেই আব্বু। বলতে চেয়েও বলে না কানন। সত্যি তার তেমন কোনো বন্ধু নেই। 2-1 জন যা আছে তাদের সাথে তার হাই হ্যালো সম্পর্ক। প্রয়োজন ছাড়া কথা অব্দি হয় না। তার বন্ধু না হওয়াটাও স্বাভাবিক। স্কুল কলেজে যত ছেলেপেলেদের সাথে মিশেছে বা যাদের বন্ধুদের মতো চলেছে, তাদের কাউকেই মোর্তাজালির মনে ধরেনি। কাননকে একাকি ডেকে বলতো অমুক ছেলের সাথে মিশবে না, সে সিগারেট খায়। তমুক ছেলে মারামারি করে, ওর বাবার রাজনীতিতে জড়িত, দূরে থাকবে। এরকম নানান দোষে ত্রুটি ধরিয়ে কাননকে মানা করত। কানন তবুও মেশার চেষ্টা করত। অথচ তো বুঝে বন্ধুত্ব হয় নাকি। তখন মানামুখ দুর্বলতাকে কাজে লাগাতো। কাননও যে মায়ের নেওয়াটা ভার্সিটি লাইফে স্বাধীনতা পেল, খুব সুবিধা করতে পারেনি। মিহির আর ওর বন্ধুরা সিলেট থেকে ঘুরে এলো গত পরশু। তাদের সাথে যেতে পারতে। বাবার কথায় ধ্যান ভঙ্গ হয় কাননের। স্বাভাবিকভাবেই বলে। আমি জানতাম না ওরা প্ল্যান করছে, জানায়নি আমাকে। জানালেও যেতাম না।
সামনে ছুটি পাবো কিছুদিনের জন্য, কোথাও ঘুরে আসি। কোথায় যেতে চাও বলো? কানন এবার বিরক্ত হয়ে বলে, বলেছি তো কোথাও যেতে চাইছি না। তোমরা এমন বিহেভ করছো যেন আমি ছোট বাচ্চা। লাইক কুঞ্জ, তোমরা যেতে চাইলে যেতে পারো। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। মুর্তজালি দমে যান, উঠে দাঁড়িয়ে বলে, যেমন ইচ্ছে তোমার। তবে আমার মনে হয় চাকরির ব্যাপারটা এবার সিরিয়াসলি নেওয়া উচিত। তুমি ভুলে যাও টপার ছেলে স্টুডেন্ট লাইফে। এখন তুমি নিজের সর্বোচ্চটা দিচ্ছ না, তাই ফলাফল পাচ্ছ না। কথা শেষ করে দরজার দিকে এগিয়ে যায় মুর্তজালি। কাননের দৃষ্টি অন্যদিকে। মুর্তজালি দরজার কাছে গিয়ে থেমে যায়, ঘাড় ঘুরিয়ে ছেলের উদ্দেশ্যে বলে, শশীর বাবার সাথে আমি নিজে কথা বলবো। যত দ্রুত সম্ভব শশীকে আনার চেষ্টা করব। কানন বলতে চাই, থাক, চেষ্টা করতে হবে না, সময় হলে সেও আসবে। কিন্তু কথাগুলো কোথাও আটকে যায়, বলতে পারে না সে। কেন এমনটা হয়? গোধূলি বেলায় হালকা কুয়াশা ধরনী শীতল আবেশে মেতে। মাগরিবের নামাজ শেষে কুলসুম বেগম চায়ের তলব করে। পারভিন আক্তার চটজলদি কিচেনে গিয়ে চা বসিয়ে দেন। সবার জন্যই চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসেন। প্রায় সকলেই উপস্থিত শিরিন বাদে। কুলসুম বেগম চায়ে চুমুক বসিয়ে মুখ কুচকে নেয়, ত্যক্ত গলায় খেকিয়ে বলেন, এল্লা চা মনে হইতেছে বাচ্চাগোর পোষাব। এক থু তো। মেয়ের চায়ে চুমুক দিচ্ছিল সবে। দাদির কথায় জিভ ঠোঁট পুড়িয়ে ফেলে। কিসের সাথে কিসের তুলনা! ছি! সে দাদির পানে তাকে কাঁদো কাঁদো স্বরে বলে, বুড়ি, তোমার জন্য জিভ পড়ে গেল, সাথে চা খাওয়ার স্বাদটাও। কিসের সাথে কিসের তুলনা! চা তো ঠিকই আছে, সমস্যা তোমার মুখে। আর বাচ্চাদের পেশাব খেয়েছিলে যে স্বাদ দৌড়তে পারলে না। কুলসুম বেগম যেন জ্বলে ওঠেন। আমার মুখের সমস্যা? হ্যাঁ, তোর মায়ের চা বানাইতে জানে না, মনে হয় চিনির বদলা নুন দিছে। পারভিন বেগম ভুরু কুচকে বলেন, লবণ দিইনি, তবে হ্যাঁ, আপনার চায়ে চিনির পরিমাণ অতি নগণ্য। আপনার ডায়াবেটিস আছে, ভুলে যান। কুলসুম বেগম বিড়বিড় করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে। চায়ের কাপ সশব্দে রেখে উঠে মেন ফটকের দিকে চলে যায়। মীর আটকায় দাদিকে, মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করে। কুলসুম বেগম গলেন না, তেজি গলায় বলে, বাস মই আর কয়দিন, একটু ইচ্ছা মতন খাইতেও পারুম না। একটা খাওয়া যাইব না, ওটা যাইব না। খামু কি তাহলে? বুড়ি হইয়া গেছি। এমনি মুখে স্বাদ বাদ কিছুই নাই। যেটাই খাইতে চাই সেটার উপরে নিষেধাজ্ঞা, বুঝি তো। কর্তা মরলে তাই আর উলাখা লাগা। বলতে বলতে বৃদ্ধার কণ্ঠস্বর কেঁপে ওঠে। উপস্থিত সকলে হতবুদ্ধি অবস্থা। তা তো তার ভালোর জন্যই বারণ করে, অথচ উনি মনে মনে কষ্ট পান। মীর দাদির কাজ জড়িয়ে নরম সুরে বলে, তুমি তো আমাদের সবার আদরের, আমরা সবাই তোমাকে ভালোবাসি। তুমি বুঝে শুনে এরকম বাচ্চামো করো কেন? কিছুদিন আগেই তো ডায়ালাইসিস করানো হলো। মিষ্টি পুরোপুরি নিষিদ্ধ। তোমার নিজের শরীরের দিকটা একটু ভাবতে হবে, তাই না? সুস্থ থাকার জন্য নিয়মাবলী মেনে চলা আবশ্যক দাদি। বৃদ্ধা চুপচাপ শুনে, বুঝাও কিন্তু তবুও মন মানতে চায় না। ভালো লাগে না তার এসব নিয়মমাফিক জীবনযাপন। উপরওয়ালা যতদিন চাইবে দুনিয়ায় থাকবেন, দুনিয়ায় ডাকেলে চলে যাবেন। তিনি খানিকক্ষণ চুপ থেকে বলে, 3 তলা যাবো আমি। ছোট বোন লাগে কয়দিন থাকুম। বেচারির উপর মেলা ধুম্বি তুম্বি চালাইছি, হের চুপ থাকতে নাই। তবে কখনো বেয়াদবি বা অসম্মানও করে নাই। পারভিন বেগম কিছু বলবেন, মিহির থামিয়ে দেয় তাকে। চোখে আশ্বস্ত করে বলে, আচ্ছা দেখো, ছোট ছেলের কাছে মানা করব নাকি? চলো আমিও যাই সাথে। বলে তাকে নিয়ে পা বাড়ি মেহের পিছু নেয়, সেও যাবে। পারদিন এক চুমুকে উষ্ণ গরম চা সাবার করে বলে, এই দাঁড়া, আমিও যাব। আজকের ডিনার ছোট চাচির হাতের সুস্বাদু খাবার। তার হাতের রান্না মানেই চেটে পুটে সব শেষ।
বৃদ্ধাকে নিয়ে সিঁড়ি পেয়ে তারা 3 তলায় হাজির। কলিং বেল বাজতেই দরজা খুলে যায়। ফারদিন ভ্রু কুচকে উকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করে দরজাটা খুলল কে। ছোট্ট কুঞ্জ কোমরে হাত দিয়ে ঘাড় উঁচিয়ে তার দিকে চেয়ে বলে, চোরের মতো টুকি দিচ্ছ কেন? ফারদিনের কপাল শিথিল হয়। কুঞ্জের দিকে তাকিয়ে হেসে বলে, আমি তো ভয় পেয়েছিলাম দরজাকে খুললো। কুঞ্জ নাকমুখ বিকৃত করে ভেঙচি কাটল। মেহের কুঞ্জর গাল টিপে দাদাজান সম্বোধন করে লম্বা সালাম জানায়। কুঞ্জ রেখে ধচং বচং করে ছুটে যায় বাড়ির ভিতরে। কুলসুম বেগম ফোকলা দাঁতে হেসে ডাকে, স্বামী পালাও কেন? তোমার লগে থাকতে আইলাম। আসো, কাছে আসো, দাওয়াত দেখি। বদ বুড়ি, আমি তোমার স্বামী নয়। আমাকে খবরদার কেউ আর দাদা যান বলে ডাকিবে না। কুঞ্জ দৌড়ে ড্রয়িং রুমে দন্দায়মান মায়ের আঁচলের তলে লুকিয়ে বলে ওঠে। কণিকা বেগম ছেলেকে চোখ রাঙিয়ে বলে, বলেছি না দাদি ডাকবে। আম্মা ভেতরে আসুন। ফারদিন, মেহের এসো, বসো। কুঞ্জর মুখখানি চুপসে যায়। মায়ের আঁচল ছেড়ে সোফায় ভাইয়ের পাশে বসে। ফারদিন মেহের এসে সোফা দখল করে বসে কাননকে ফিসফিসিয়ে বলে, হয়েছে টাকি মহল গুরুভাব কেন? মাত্র এলে ধীরে ধীরে জানতে পারবে। কাননের ছোট্ট জবাব। ফারদিন সম্মুখে বসা ফুপি মমতাজ, ফুপাতো ভাই মঈনুদ্দিন এবং তার স্ত্রী সাথীর দিকে দৃষ্টি দিয়ে ভদ্রসুলভ হাসে। প্রত্যুত্তরে তারও হাসে। মিহির দাদিকে নিয়ে বসিয়ে দেয় সিঙ্গেল সোফায়। সে সোফার হাতলে বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তাকে কষ্ট করতে হয় না। ফুপ্পি মমতাজ হাস্যোজ্জ্বল মুখে জানান, তার একমাত্র ছেলে একটা চাকরির অফার নিয়ে এসেছে কাননের জন্য, একটা ওষুধ কোম্পানির এমপি পদে। ছেলে মঈনুদ্দিনও সেই কোম্পানিতে চাকরি করে। কাননকে কিছুই করতে হবে না, শুধু জয়নিং। কানন ভদ্রতার সাথে তার প্রস্থান করে। সে নিজ উদ্যোগে কিছু করতে চায়, আর কেউ কিছু বলে না। মমতাজ বেগম অবশ্য দু একটা কথা বলতেও ভুললেন না। তবে তার কথার জবাবে কণিকা বেগমও চুপ থাকেননি। এই ননদ ভাবির কোন্দল সবসময় লেগেই থাকে। কানন চুপচাপ বসে, তার মুখ খুবই ঠাউর করা মুশকিল। কুলসুম বেগম কপাল কুচকে কাননের উদ্দেশ্যে বলেন, বেকার বাসার থাইকা ওইখানে কাম করা ভালো হইব। মুরব্বী আপনি অনেকবার ভাইবা দেখেন, কোনো কাম ছোট নাই। বয়স তো কম হইল না, এখন বাপের ঘরে বৈশা খাওয়া ভালো দেখায় না। কাননের মাথা নিচু হয়ে যায়। আপনি ভদ্রতার খাতিরে উঠতে পায় না, আবার বসে থাকা দায়ী। কণিকা বেগম আদরের ছেলের অপমান হজম করতে পারলেন না। তিনি শাশুড়িকে নয় স্বামীর উদ্দেশ্যে বলেন, জানতাম না আমার ছেলে আপনার বোঝা হয়ে গেছে, আপনার ঘাড়ে বসে খায়। কিছুদিন হলো ওর বন্ধুরা একটা কোচিং সেন্টারে নিত্যদিন একটা করে ক্লাস নিতে বলেছে। আমি বারণ করতাম, কাকন ওদের হ্যাঁ বলে দিও। কানন হ্যাঁ না কিছুই বলেন না। মুর্তাজালির মুখের আদল বোঝা মুশকিল। তিনি বৃদ্ধা মাকেও কিছু বলতে পারবেন না, আবার স্ত্রীর কথার মাঝেও ভুল ত্রুটি খুঁজে পান না। তবে আদরের ছেলের জন্য মনটা বিক্ষিপ্ত হয়। তিনি কিছু না বলে উঠে ঘরে চলে যান। কানন বাবার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কুলসুম বেগম ছেলের বউয়ের কথার প্রেক্ষিতে বলেন, শোনো ছোট বউ, আমি মুরব্বীর কষ্টের দিতে এ কথা বলি নাই। আমি হেরে সম্মান করি। এভাবেই ঘরে বসে থাকা মানুষ ভালো চোখে দেখায় না। নানান জনে নানান কটু কথা কয়। কোনো একটা কাজে ঢুকলে সবার জন্য বন্ধ হইব, ভালোই হইব। আর বউডারেও সম্মানের সাথে ঘরে তুলবার পারো। কি বলো মুরব্বী? কানন মলিন হেসে বলে, তুমি যখন বলো ঠিকই বলো দাদুন, তোমরা থাকো, আমি আসছি। সবাই তার প্রস্থান দেখে। কণিকা বেগম শক্ত গলায় বলে, বাইরের মানুষের কথা বলতে পারবো না আম্মা, আপন মানুষরাই কথা বলতে ছাড় দেয় না। পরের কথা বলে কি হবে, থাক সে কথা। চা খাবেন? চা দিব? বলে তিনি কিচেনের দিকে চলে যান। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। মমতাজ বেগম চলে যান নিজ নীরে। বাকি সবাই ড্রয়িং রুমে। টুকটাক কথার মাঝে পরিবেশ হালকা হয়। হালকা পরিবেশকে মাতি দিতে মিত্তাজ কুঞ্জ আছে তো।
ওদিকে কিচেনে কণিকা বেগম থমথমে মুখে সবাইকে চা দিয়ে রান্না বসিয়ে দেয়। সকলের আবদার তার বাড়িতে আজ কাচ্চি বিরিয়ানি খাবে। তিনি মন মেজাজ ভালো না থাকলেও পূরণ করেন সব আবদার। রান্নার ফাঁকে কাউকে কল করে স্পিকারে দেয়। প্রথমবার রিসিভ না হলো, পরের বার সাথে সাথে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে লম্বা সালাম। আসসালামু আলাইকুম। কণিকা বেগম শশা কাটতে কাটতে সালামের জবাব দিয়ে বলে, আর কেমন থাকি, জলজ্যান্ত একটা ছেলে, বউ থাকতেও একা একা সব সামলাতে হয়। ছেলের বউকে সামলানোর সুযোগটাও দিতে হবে, তাই না? শশীর সাদাসিধে জবাব। কণিকা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, ছেলের শ্বশুর মশাই তো কেঁদে কুল কিনারা পায় না। আমার মেয়ে ছোট, হ্যান ত্যান, ভাতটা অবধি বেড়ে খায় না, মুখে তুলে দিতে হয়। শশী ঠোঁট চেপে হেসে বলে, আব্বু জানে না যে তার মেয়ের শাশুড়ি ভাত বেড়েও দেবে, মুখে তুলেও খাওয়াবে। কণিকা বেগমের হাত থেমে গেল ক্ষণিকের জন্য। সিনকে টমেটো ধুতে ধুতে বলে, খাওয়াবো তো, তবে সত্য মোতাবেক অতি শীঘ্রই আমাকে এক জোড়া নাতনি গিফট করতে হবে। ডিল ডান। ওপাশ থেকে আর কোনো আওয়াজ ভেসে আসে না। কণিকা বেগম কল বন্ধ করে এগিয়ে আসে। ফোনটা কেটে দিয়েছে মেয়েটা। কণিকা বেগমের মুখে চাপা হাসি বিরাজ করে। তার মন খারাপের মেঘ একটু হলেও কেটে যায়। সে বলে বিরিয়ানি বেড়ে ডাইনিং টেবিলে নিয়ে যায়। বিরিয়ানি ঘ্রাণে সবাই মৌমাছি ন্যায় ছুটে আসে। ফারদিন চেয়ার টেনে বসে। ছোট চাচি, তোমার হাতের বিরিয়ানির স্বাদ খাওয়ার 7 দিন পরেও জিভে লেগে থাকে। আহ, কি ঘ্রাণ! জলদি দাও না। কণিকা বেগম মুচকি হেসে তার পাতেই সবার আগে দেয়। ছোট্ট কুঞ্জ চেয়ার টেনে বসবে। কুলসুম বেগম বলেন, স্বামী যাও, পলায়া ডাইরায়া আনো তোমার ভাইরারে। কুঞ্জ রাগে চোখে চাই, চিল্লিয়ে বলে, এই বুড়ি, বলছি না আমি তোমার স্বামী না? স্বামী রাগ করো কেন, শোয়াক করি ডাকি তো। কুঞ্জ রেগে মেগে কিছু বলবে, মায়ের কড়া চাহনি দেখে চুপ করে যায়। ধপাধপ পা ফেলে বাবাকে ডাকতে যায়। ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে। মিহির হাসতে হাসতে বলে, দাদুন, বাচ্চাটাকে রাগিয়ে দাও শুধু শুধু। তোমার জানের জানকে আমরা কি আর জানি না ভেবেছ? মেয়ের হেসে ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলে, মহামান্য শেহতাজ আলী সিনিয়র জন নাকি জুনিয়র জন? বৃদ্ধা খিক খিক করে হেসে ওঠে। ফারদিন বিরিয়ানি মুখে পুরে বলে, সিনিয়র জন তো পগার পার, এখন জুনিয়রদের উপর নজর বুড়ির, তাই না জান? বৃদ্ধা শশার টুকরো দিয়ে ঢিল ছুঁড়ে ফারদিনের মুখে। ফারদিন সেটা মুখে পুরে চোখ টিপে দেয়। উপস্থিত সকলেই হাসে, সকলের খুনসুটিতে। এরই মাঝে মোর্তাজালি উপস্থিত হন। সকলের ভিড়ে ছেলেকে না দেখে তিনি আসছি বলে ছেলের ঘরে যান। অন্ধকার ঘরে এদিকে ওদিকে খুঁজে ছেলেকে ডাকেন। কানন বেলকনি থেকে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে বলে, কিছু বলবে আব্বু? খেতে চলো। তুমি যাও, আমি আসছি। মোর্তাজালি যান না। কানন ওয়াশরুম থেকে ঘুরে আসলে ছেলেকে সাথে নিয়ে বের হয়। সকলের সাথে তারও বসে পড়ে। কানন ফারদিনের পাশে চেয়ারটাতে বসে। কণিকা বেগম প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়। কানন অল্প অল্প করে মুখে পুরে। ফারদিন খাওয়ার ফাঁকে তার দিকে এগিয়ে অতি ধীম সুরে বলে, খুব শীত পড়েছে, তাই না রে? বিরিয়ানি মুখে জবাব দিল কানন। ফারদিন সিরিয়াস হয়ে বলে, রাত যত গভীর হবে শীত ততই বাড়বে। এই শীতে বউ অতি জরুরি একটা বিষয়, কিন্তু আফসোস শের সাহেবের শেরওয়ানি অনুপস্থিত। কাননের চোখে আকার বড় হয়। বিষম খাই তৎক্ষণাৎ। ফারদিন তার কথায় চাপড় দিতে দিতে বলে, বালাই সাত, ইস, বেচারাকে এত স্মরণ কে করেছে? নিশ্চয়ই শশী বউ। চাচা যান, দ্রুত শের সাহেবের আদরের থুরি, সকলের আদরের শিশি বউকে আনার ব্যবস্থা করা উচিত। কানন ফারদিনের দিকে চোখ পাকিয়ে চাই, কটমট করে বলে, ফারদিন ভাই, বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি তো হচ্ছে, সব দোষ তালঙ্গলের। কানন আর কিছু বলে না। ফারদিন ভাই একবার শুরু করলে আর সে সবার নাম নেবে না। কণিকা বেগম দুপুরে রান্না করা দেশি ঝাল ঝাল মুরগির ঝোল দেয় সবাইকে। ভুলবশত কাননকেও দেয়। বাকি সবার মতো কাননও খেয়ে নেয়। একটু শব্দ করে না, পানি অব্দি চায় না। ছেলেটা অল্প পরিমাণ ঝালও খেতে পারে না। সেই ছেলে স্বাভাবিক
কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এদিকে মরিয়ম বেগমের পৌষ মাসে ঘোর সর্বনাশা জলোচ্ছ্বাস হাজির। তিনি সোফায় বসে ফোঁস করে মেয়ের দিকে তাকিয়ে থাকে তো স্বামী নামক লোকটার দিকে চাই। হাসান মাহমুদ চায়ের কাপ হাতে মেয়ের পাশে বসে আছে। সে স্ত্রীর রাগান্বিত মুখটা দেখে মিটমিট করে হাসে। মরিয়ম বেগমের রাগের মাত্রা বেড়ে যায় বইকি। তিনি কটমট করে চাইলে হাসান মাহমুদের মিটমিটে হাসি বিস্তার হয়। শশী চশমার উপর দিয়ে মা ও বাবার চোখাচোখি দেখে চশমা ঠিক করে বলে, তোমাদের চোখাচোখি শেষ হলে আমার হিসাবটা ক্লিয়ার করো তো। এবার মরিয়ম বেগম ফুঁসে উঠল যেন। কিসের হিসাব? বাড়ির কর্তা হয়েছিস তুই যে তোর কাছে আমাকে হিসাব দিতে হবে? শশী মুচকি হেসে বলল, অবশ্যই। আব্বা সব বাড়ির সব হিসেব নিকেশের দায়িত্ব আমাকে দিয়েছে, তাই ভালোই হিসাবটা বুঝিয়ে দাও তো আম্মা। মরিয়ম বেগম রুষ্ট বদনে চাই স্বামীর পানে। হাসান মাহমুদকে বরাবরের মতোই চুপ থাকতে দেখে তিনি গোমরা মুখে বলে, এখন না বোঝার কি আছে? 20,000 দিয়েছিল সারা মাসের খরচপাতির জন্য। 18,000 খরচ করেছি, 2,000 তোর হাতে দিলাম তো। মা, আমি ছোটোখাটো সব হিসেব মিলিয়ে 15,000-এর বেশি খরচ দেখি না, তবুও টেনে টুনে 16,000 ধরলাম। তুমি বলছো 18? 2,000-এর হিসেবটা দাও। মরিয়ম বেগম এগিয়ে এসে শশীর হাত থেকে হিসেবের খাতা টেনে নিয়ে খুঁটিয়ে দেখে। কোনো ভুল ত্রুটি দেখতে পান না। সবের হিসাব টুকে নিয়েছে ইচ্ছরে পাকা মেয়েটা। তার মুখও বই ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি। শশী মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, হিসেবে কোনো গন্ডগোল আছে? শশীর হিসেব ভুল নেই মা, বরং তোমার। কথা শেষ করে না শশী। মরিয়ম বেগমের মুখটা থমথমে। তিনি মেয়ের পানে চেয়ে জবাব দেন, কিছু দিন আগে শিরিনীর ভাতিজির বার্থডেতে পার্টিতে গেলি, নূপুর জোড়া কি উড়ে এসেছিল? সেটা আগে বলতে পারতাম মা, সাসপেন্স রাখার কি দরকার ছিল? শুধু সময় নষ্ট করলাম। বলে হিসাবের খাতায় টুকে নেয় সব। মরিয়ম বেগম স্বস্তির শ্বাস ছাড়ল। তবে এটা বোধহয় একজনের পছন্দ হলো না। হাসান মাহমুদ চা শেষ করে হাসতে বলেন, ওই গিফটের জন্য তুমি তো আমার কাছ থেকে 2500 টাকা নিয়েছিলে, ভুলে গেলে বিবিজান? হ্যাঁ। মরিয়ম বেগম যেন শ্বাস নিতে ভুলে যান। শশী চোখ বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, কি ধরিবাজ তুমি আম্মা, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিলে? মরিয়ম বেগম কিছু বলেন না, শুধু ধূপধাপ পা ফেলে ঘরে যান। হাসান মাহমুদ আর চোখে স্ত্রীর প্রস্থান দেখে। একটু পরে মরিয়ম বেগম ফিরে আসেন। পার্স খুলে 2,000 টাকা বের করে শশীর হাতে ধরিয়ে দিয়ে বলে, হাত খরচের টাকা ফুরিয়ে গেলেই মা 100 টাকা দাও। মা, এই ড্রেসটা পছন্দ হয়েছে, কিনে দাও। ছোটটার হিসাবের বাইরে এত আবদার, এসবের হিসাবও তো তুলে নিও গত মাস থেকে। শশী টাকাটা নেয় না। আগে 2,000 সহ 4,000 টাকা পুনরায় মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, আম্মা, তুমি আমাদের ওটুকু হক আমাদেরও আছে। আর শোনো, গত মাসে আমার থেকে 3,000 টাকা ধার নিলে, ওটা কিন্তু এখনো পরিশোধ হয়নি। মরিয়ম বেগম অবাক হয়ে বলেন, কিসের ধরা? তোর দরকার ছিল, আমার কাছে ছিল না বিধায় নিজের ব্যাংক থেকে টাকা বের করে নিলি। এখানে আমি কখন ধার নিলাম? আমি 1 টাকাও দিব না। শশী সংকেত বুঝতে পারে টাকা মা দেবে না, অথচ বলেছিল তোর কাছ থেকে খরচ কর, পরে দিয়ে দিব। আরে, তার 1,000 টাকার 3টে কচকচে নোট ভালোভাবে দেখতেও পায়নি। শশী হিসেবের খাতায় নতুন মাসের দাগ কাটে। হাসান মাহমুদ তার বেতনের সবটা মেয়ের হাতে দেয়। মেয়ে তার বড্ড হিসেবী, স্ত্রীর মতে হার কিপটে, তবে তার মতে মিতব্যয়ী। অহেতুক খরচে তার অ্যালার্জি। শশী টাকা গুনে বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল আলাদা রাখে, বাবার খরচের টাকা দেয়। সাংসারিক খরচের টাকা মায়ের হাতে দিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দেয়। কালকে ব্যাংকে দাঁড়গড়াই যেতে হবে না, কালকে সময় হবে না, পরশু যেতে হবে। মরিয়ম বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, জলদি এটাকে বিদায় করার ব্যবস্থা করুন। এটা আমার সংসার, ও কেন নাক গলাবে? ওর সংসারে গিয়ে হিসেব করুক। শশী মায়ের কথাই হেসে ওঠে।
বাবার বাহুতে মাথা রেখে বলে, যখন চলে যাব তখন বুঝবে শশী কতটা ছিল। মধ্যাহ্নের ছোঁয়ায় আলোকিত মেদিনীপুর শত কোলাহের ভিড়ে যেন মধ্যাহ্নের বেলা নিস্তব্ধতা বিরাজ করে। শত ক্লান্তির ভিড়ে একটু অবকাশ। কণিকা বেগম চিন্তিত বদনে স্বামীর সাথে সলা পরামর্শে ব্যস্ত। তার কণ্ঠে উদ্গ্রীবতা বুঝিয়ে দেয় তার চিন্তার মাত্রা। তার কম্পেয়মান কণ্ঠ ও সিক্ত নয়নে মোর্তাজালির বুঝতে অসুবিধা হয় না ব্যাপারটা কতটা সিরিয়াস। কণিকা বেগম নিঃসন্দেহে একজন শক্ত মনের মানবী। ছেলে দুটো তার নয়নমণি। সে নয়নের মণি সংকট মুহূর্তে মায়ের উদ্গ্রীবতা অতি স্বাভাবিক। মোর্তাজ আলীও চিন্তায় পড়েন স্ত্রী ভাষ্যমতে ছেলের আচরণ স্বাভাবিক নয়। ঠান্ডা তেতো কফি সাবার করে। 16-17 দিন বাড়ি থেকে বের হয় না। ঝাল খেতে না পারা ছেলেটা অতিরিক্ত ঝাল খাচ্ছে বিনা শব্দে। যে খাবার ছেলের নবাবী মুখে রচাত দূর দেখতেও পারত না, সেই সবও এখন মাথা ব্যথা নেই, গোগ্রাসে গিলছে। চুল কাটার নাম গোছ নেই। গফদারিতে জঙ্গল বানিয়ে রেখেছে চাঁদ বদন মুখটা। হঠাৎ রেগে যাচ্ছে। আদরের ভাই কুঞ্জকেও ঝাড়ি দেয় কথায় কথায়। সারাক্ষণ ঘর অন্ধকার বানিয়ে রাখবে। বই খুলে রেখে তার উপরে মাথা রেখে ঘুমিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। মায়ের বাধ্য ছেলেটাও এখন মায়ের কথা হেলাফেলা করে। কণিকা বেগম খানিকটা পরীক্ষা করেন ছেলেকে, লবণ ছাড়া ডিম ভেজে দেন, আর ছেলে সেটা বিনা বাক্য ব্যয়ে গিলে নেয়, টু শব্দ করে না। কণিকা বেগমের বুকটা কেঁপে ওঠে। তিনি স্বামীর উদ্দেশ্যে বলে, সেই আগের কানুন ধীরে ধীরে ফিরে আসছে, আপনি কিছু একটা করুন। মিহিরের সাথে কথা বলবেন একবার। মোর্তাজালি চিন্তায় পড়েন। মীর সাইকাটিস্ট, ওর কাছে বলে হয়তোবা কিছু সমাধান পাওয়া যাবে। তবে ফারদিনের মতো মিহিরের সাথে কানুনের অতটা ভাব নেই। কাউকে কিছু বলার প্রয়োজন নেই। এবারও সাইকোলজিস্ট সালাউদ্দিনের সাথেই আলোচনা হবে। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি কথা বলছি ওনার সাথে। বলি তিনি ওনার নাম্বার খুঁজে বের করে কল লাগান। কণিকা বেগম একবার ছেলের ঘরে গিয়ে খোঁজ নিয়ে আসে। বেলকুনিতে ঝুলন্ত দোলনায় গা এলিয়ে বই হাতে পড়ছে বিড়বিড় করে। তিনি ফিরে এসে স্বামীর পাশে বসেন। মোর্তাজালি পনি ডক্টর সালাউদ্দিনের কথা বলেন। ভদ্রলোক তার স্কুল লাইফের বন্ধুর বাবা। তিনি ফোনটা রেখে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, চিন্তার কিছু নেই। সাল্লু ওর সাথে কথা বললেন, এখন ফ্রি আছে ও। শেরকে নিয়ে যেতে বলল। তুমি ওর সাথে কথা বলো, তারপর বেরোবো। কণিকা বেগম চিন্তিত বদনে ছেলে ঘরের দিকে পা বাড়ে। মোর্তাজালি তাকে পিছু ডেকে বলেন, পাগলটাকে বলো এমনি দেখা করতে যাচ্ছি, নইলে খেপে যাবে। কণিকা বেগম অসন্তোষ প্রকাশ করেন। আদরের ছেলের কোনোরূপ কটূক্তি পছন্দ নয়, সে যেই হোক। তিনি ব্যগ্র গলায় জবাব দেন, পাগলের ঘরে পাগলের আবির্ভাব হবে স্বাভাবিক। আমারই কপাল পোড়া, পাগল পাড়ায় থাকি। মোর্তাজালি হেসে ওঠেন। কণিকা বেগম হাসে না। তিনি গম্ভীর মুখে ছেলের রুমে যায়। কুঞ্জ ভাইয়ের বিছানায় ঘুমিয়ে আছে হাঁ করে। তিনি গায়ে কমফোর্ট দিয়ে বেলকুনিতে চলে যান। কানন মাকে দেখে বইটা বন্ধ করে সোজা হয়ে বসে। বেড়ে যাওয়া দাড়ি কফি চুলকে জিজ্ঞেস করে, কিছু বলবে আম্মু? কণিকা বেগম কথা গুছিয়ে নেয়। ছেলের বড় হওয়া বাবরি চুল হাত বুলিয়ে বলে, তোর সালাউদ্দিন আঙ্কেলের কথা মনে আছে? কর্ণ গহ্বরে নামটা পৌঁছাতেই মাত্র কাননের কান খাড়া হয়ে যায়। চোখে মুখে আকাশসম বিরক্তি এসে ভিড় জমে। বিরক্তের সুরেই বলে, কেন, কি হয়েছে? মরে টরে গেছে নাকি বুড়োটা? কণিকা বেগম চিন্তার পাল্লা ভারী হয়। তার ভদ্র ছেলে এমন আচরণে তিনি ব্যথিত হন। নিরেট স্বরে বলেন, বয়স্ক মানুষে সম্পর্কে তোমার দাদু, সম্মান দিয়ে কথা বলবে কানুন। কানন অস্পষ্ট সুরে বিড়বিড় করে কিছু বলে। কণিকা বেগম বুঝতে পায় না। তিনি ভুরু কুঁচকে বলেন, পাগলের মতো কি সব বিড়বিড় করছো? কিছু না। কণিকা বেগমের কপালে ভাঁজ গাঢ় হয়। তিনি এবার নরম সুরে বলে, সালাউদ্দিন আঙ্কেল হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছেন। আশ্চর্যের বিষয়, উনি তোমার সাথে দেখা করতে চেয়েছেন।
তোমার বাবা বললো মাত্র রেডি হয়ে নাও। কানন শক্ত হয়ে বসে থাকে। মায়ের বানানো গল্প তার বুঝতে সেকেন্ড সময় লাগেনি। তাকে আবারও ওই পাগলের ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে। তার মাথায় যন্ত্রণা যেন দপ করে জ্বলে ওঠে।